দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যে উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আজ আমার সঙ্গে আছেন আঞ্জুমান ট্যানারিজ ও স্কটস ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান শাহিন আহমেদ এবং তার কন্যা তাসফিয়া আঞ্জুম দিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ঈদ বিশেষ আয়োজনে। শাহিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরেই এই ট্যানারি শিল্পে আছেন এবং এই ট্যানারি শিল্পের যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বেও আপনি আছেন। এই যে ট্যানারি ব্যবসায় আপনি আসলেন, সেটি কিভাবে আসলেন সেটি আগে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ইনহেরিটেন্ট, অর্থাৎ আমার বাবার ব্যবসাকে আমি লিড করছি এখন। বিশেষত এটা সেকেন্ড জেনারেশনের বিজনেস। সেই হিসেবে আমাদের আরও ভাইরা ছিলেন, কিন্তু তারা কিন্তু এই ব্যবসার প্রতি আগ্রহ কম দেখিয়েছেন, কিন্তু আমি এটা লিড নিয়েছি এবং আমি ট্যানারিগুলো যে সময় শিফটিং হলো সাভারে, সেইখানে কিন্তু আমি ইনভেস্ট করেছি এবং অত্যাধুনিক আপনার ইন্ডাস্ট্রি করেছি, যেটা কিনা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। সেই সূত্র ধরেই আসলে বাবার ব্যবসা আসা এবং সেটাকে কন্টিনিউ করা। এবং আমার ফাদারও কিন্তু আসলে আপনার ট্যানার্স অ্যাসোসিয়েশনের একসময় প্রেসিডেন্ট ছিলেন এবং ট্যানারি শিল্পের নেতৃত্ব দিয়েছেন। আমরা আপনার কাছে একটু ওনার গল্প শুনতে চাই। উনি কখন ব্যবসা শুরু করেছিলেন এবং ওনার ব্যবসার যে পরিধিটা ছিল তার সাথে তুলনা করলে এখন আপনার ব্যবসার পরিধি কি অবস্থা? দেখুন, ওইখানে ওনারা তো অনেক স্ট্রাগল করেছেন। বিশেষত যে সময় ইস্ট পাকিস্তান ছিল এই দেশ, ওই সময় কিন্তু গুটি কয়েক বাঙালি ব্যবসায়ী কিন্তু আপনার সাহসের সহিত আপনার এই ব্যবসায় নেমেছিল। বিশেষত এই ট্যানারি ব্যবসাটা রণপ্রসাদের হাত ধরে আপনার নারায়ণগঞ্জ থেকে এসেছে। তারপরে 50-এর দশকে হাজারীবাগে এই ব্যবসা গুটি কয়েক বাঙালি এবং অবাঙালি মিলে আপনার কিন্তু এই ব্যবসাটা প্রতিষ্ঠা করে। এখানে দেখা যাচ্ছে যে আমার ফাদার কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষত এই ট্যানারি ব্যবসা করতে গিয়ে যে সময় ট্যানারি এখানে স্থাপিত হলো হাজারীবাগ, ওই সময় কিন্তু অনেক মানুষের প্রবলেম হয়েছে। ওই সময় মডার্নাইজ ফ্যাক্টরি ছিল না, ওই সময় আপনার যে কনভেনশনাল ওয়েতে আপনার প্রসেস করতো, যেটা কিনা এখনও আফ্রিকাতে হয় আপনার, সেই আধুনিক কেমিক্যাল ছিল না, যেগুলো আপনার যে এরকম দুর্গন্ধ ছড়ায়। তো আপনার যে এইখানে এনজাইম নিজেরা তৈরি করে নিজেরাই এটাকে আপনার প্রকিউর করতো চামড়াগুলোকে। তো আপনার এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। তো বাঙালি গুটি কয়েক মালিক কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়েছিল এবং ওইখানে পশ্চিম পাকিস্তানি মালিকরাই কিন্তু বেশি ছিল। তারা এই ধাপে ধাপে এই ব্যবসা প্রসারিত করে আপনার। তারপরে আমাদের বিশেষত আমরা কিন্তু নোয়াখালী অঞ্চলের মানুষ, তো ওইখানে দেখা গেছে যে যারা নোয়াখালী অঞ্চলের মানুষ, তারা এসে এই ব্যবসায় আপনার কাজ শুরু করেছে। আমার বাবা সহ কয়েকজন বাঙালি মালিক তাদেরকে সহযোগিতা করেছে। তারপরে আপনার দেখা গেছে যে আপনার ওই অঞ্চলের মানুষই কিন্তু ট্যানারি ব্যবসার সাথে বেশি সম্পৃক্ত হয়ে গেছে। তো আপনারাও তো একসময় হাজারীবাগে ব্যবসা করেছেন, তারপরে শিফট করলেন। এই যে হাজারীবাগ থেকে সাভারে যে যাওয়া, সেই জার্নিটা একটু জানতে চাই। এটা একটা আপনার কঠিন জার্নি ছিল। আমরা 2003 সালে বিএনপি সরকারের সময় আপনার বেগম খালেদা জি আপনার যে এই প্রজেক্টটা আপনার হাতে নিয়েছিল এবং ওটা উনি উদ্বোধন করেছিল। 175 কোটি টাকার প্রজেক্ট, যে সময় আমরা শিফটিং করব, কিন্তু আপনার 10 বছরের শিফটিং হয়নি। 2013 সালে এসে আপনার আমাদেরকে এখান থেকে প্লটগুলো দেওয়া শুরু করলো, কিন্তু যে সময় আমাদেরকে সম্পূর্ণ সিটিপি সহ যে এইটার কম্পোনেন্টগুলো করে দেওয়ার কথা, অর্থাৎ আপনার একটা পরিপূর্ণ শিল্পনগরী করে দেওয়ার কথা, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ওইখানে প্রায় 12,000 কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আমাদেরকে 17 সালে কিন্তু হাজারীবাগ থেকে একদিনের নোটিশে আপনার ইউটিলিটি সার্ভিস সহ সবগুলো ডিসকানেক্ট করে দিয়েছিল। কিন্তু ওই সময় আমরা হতাশ হয়েছিলাম যে এই যে ডেজার্টের ভিতরে, অর্থাৎ আপনার বালুর চরের ভিতরে আমাদেরকে শুধু জমি দেওয়া হয়েছে, আমরা কিভাবে এখানে এই ফ্যাক্টরিগুলো করব। সেই চ্যালেঞ্জগুলো আমরা নিয়েছি, কারণ আমরা বাঙালি জাতি, আমরা জানি যে কিভাবে চ্যালেঞ্জ নিতে হয়। তো আমরা ধাপে ধাপে আমরা এখানে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল বা আমাদের নিজস্ব যে সোর্স থেকে আমরা এই টাকাগুলো ইনভেস্ট করে ওইখানে আপনার অত্যাধুনিক আপনার এই সাউথ এশিয়া রিজনের ভিতরে একটা সুন্দর
ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওখানে আমরা করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে আপনার অসম্পূর্ণ রয়ে গেছে আপনার শ্রমিকের অধিকার, অর্থাৎ আপনার শ্রমিকের হসপিটাল, ডরমিটরি। আপনি দেখেন না, এইখানে লক্ষ্য রাখবেন যে যে সময় সরকার একটা প্রজেক্ট নেয়, জুট ইন্ডাস্ট্রি করতো আগে অতীতে, বা আপনার একটা বড় ইন্ডাস্ট্রি করতো সরকার, ওই সময় কিন্তু আগে তারা কলোনিগুলো তৈরি করতো, মানে অর্থাৎ শ্রমিকদের রাখার জন্য বাসস্থান। আপনি যদি শ্রমিকদেরকে নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনার শ্রমিকের স্বাস্থ্য যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি ওখানে শিল্পের স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার কাছে শিল্পের মানে সংকট সম্ভাবনা শুনবো, কিন্তু তার আগে আপনার মেয়ের কাছে একটু আসতে চাই, তাসফিয়া আঞ্জুম দিয়া। আপনার মানে আপনি কি করছেন? পড়ালেখা শেষ করেছেন আমরা জানি, এখন বাবার ব্যবসায় আসার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি এখনো অফিসিয়ালি জয়েন করি নাই বিজনেস, বাট আমার মানে আমি এখন এভাবে যাওয়া আসা উপরে আছি, দেখছি আর কি, এখনো শিখছি যে কিভাবে কি হচ্ছে। সুন আর কি আমি জয়েন করব অফিসিয়ালি। আপনার এমনি পড়ালেখা কোন ব্যাকগ্রাউন্ড? আমার হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করলাম আমি ইন্টারন্যাশনাল বিজনেসে। কোথায় থেকে পড়ালেখা? গ্রিফিথ ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মতো একটা আধুনিক দেশে পড়ালেখা করে এসে সেইখানকার কালচার, তার সাথে আবার এই যে বাংলাদেশের ট্যানারি শিল্প, যদিও শাহিন ভাই বলছিলেন যে এটি সাভারে গেছে, আধুনিক হওয়ার দিকে যাচ্ছে, মডার্নাইজেশন হচ্ছে, কিন্তু তারপরও তো আসলে ওই কালচারের সাথে এই কালচার খুব একটা ম্যাচ করে না। আপনি কি এই বাবার এই ব্যবসায় মানে আগ্রহ পান? হ্যাঁ, obviously আমি পাই, বিকজ growing up I saw my father doing all the dealings and the business deals and stuff. So like ওগুলা দেখে আমার অনেক ইন্টারেস্ট ছিল আগে থেকেই। লাইক বিফোর গোয়িং টু অস্ট্রেলিয়া ফর স্টাডিং, আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি গ্র্যাজুয়েট করে এসে বাবার বিজনেসে আর কি বসবো। তো ওগুলা দেখে আর কি বাবার থেকেই শিখে আর কি মানে ইন্টারেস্টেড হয়েছি যে না, এখানে আমার ইন্টারেস্ট আছে আর কি বিজনেস জয়েন করার। আপনার কাছে আপনার বাবার সম্পর্কে একটু জানতে চাই। সাধারণত ব্যবসা বাণিজ্য নিয়ে থাকলে, এবং শাহিন আহমেদ যে ধরনের পেশায় আছেন, ট্যানারি শিল্প, আমরা জানি যে গেল 1-1.5 দশক ধরেই নানা সংকটের মধ্যে দিয়ে এই শিল্পটা যাচ্ছে, এবং উনি যেহেতু অ্যাসোসিয়েশন লিডার, বাসায় কি খুব ভালো সময় দিতে পেরেছে আপনাদেরকে? Yeah, that's a very good question though. Yeah, like he's a very busy man, but still like সে আমাদের সবকিছুতেই সাপোর্ট করেছে, সে আমাদের সবকিছুতেই সময় দিয়েছে, for which we are really grateful. Like with 3 sisters, we are really grateful for like having him as our father. So like yeah, সে সবসময় আমাদের পাশে ছিল, কোনো কিছুতে সে আমাদেরকে না করে নেই। He never said যে you guys are my daughter, তোমরা পারবা না, তোমরা মেয়ে, তোমরা পারবা না। He always supported us. মানে আমাদের সাথে সবকিছুতেই আর কি বাবা সাপোর্ট করেই গিয়েছে, এই কারণে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আর কি। একটু জানতে চাই যে বাংলাদেশে ব্যবসা করা তো সবসময় চ্যালেঞ্জিং, আপনি তো ছোটবেলা থেকেই দেখেছেন, বাবার চ্যালেঞ্জগুলো দেখেছেন। সেক্ষেত্রে আমরা জানি অস্ট্রেলিয়ায় যেহেতু আপনি পড়ালেখা করেছেন, সেখানকার বিজনেস এনভায়রনমেন্ট তো অনেক মাচ বেটার দেন বাংলাদেশ। সেই জায়গায় আসলে আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশে বিজনেস করে মানে এই বাবার মতো যুদ্ধ করে টিকে থাকাটা আপনার জন্য সহজ হবে কিনা? It's quite challenging, yes, but I'm ready to take the challenge আর কি। I'm really interested in taking challenges, so yeah, let's see what happens. But I'm really interested to take the challenges here in Bangladesh, because as a woman, Bangladesh business করাটা is quite like challenging, so let's see what happens, but I guess পারবো আর কি। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো কিভাবে ব্যবসায় ঢুকবেন বা আপনার পরিকল্পনা। তার আগে একটু শাহিন আহমেদ আপনার কাছে আসতে চাই, মানে যে কথাটা বলছিলাম যে ব্যবসায় সময় দেয়া, অ্যাসোসিয়েশনের সময় দেয়া, আবার আপনার মেয়ে বলছেন যে আপনি বাড়িতেও বা পরিবারকেও যথেষ্ট সময় দিয়েছেন, মানে এই সমন্বয়টা কিভাবে করলেন? এটা আসলে আপনার এটা আপনার ইচ্ছার কাছে আসলে। বিশেষত আমি শুধু নট অনলি বিজনেস, আমি কিন্তু সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছি। আমি বিশেষত কয়েকটি মসজিদের সাথে জড়িত, আমি স্কুল, আমার গ্রামের স্কুলের সাথে জড়িত, এবং আমার এখানে 2-1টি স্কুলের ম্যানেজিং কমিটিতে আমি আছি দায়িত্বে, যেটা আমার ফাদার প্রতিষ্ঠিত করেছিল। তো আপনার সবই কিন্তু আসলে আপনার ইচ্ছার কাছে। আপনার সময়টুকু আপনার পরিবারকে কিভাবে আপনার সময়টা, আপনার কোয়ালিটি টাইম আপনার দিবেন, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করে। আমি শত ব্যস্ততার মাঝে আমি যে প্রতিষ্ঠান, আমার ব্যবসা ঠিক রেখে
আবার অ্যাসোসিয়েশনের আপনার সময় দিয়ে তারপরে আবার সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে পরিবারকে যতটুকু সময় দেওয়ার আমি চেষ্টা করি সময় দেওয়ার। এবং আমি বিশেষত আমার আরেকটা মেয়ে অস্ট্রেলিয়া থাকে, আমরা সবাই মিলে যাই বছরে একবার ভ্যাকেশনে। সো আমরা মনে হয় যে আমরা কোয়ালিটি টাইম আমরা দিতে পারি পরিবারকে। দিয়া, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, মানে আপনার বাবা যে ধরনের ব্যবসা করেন সেটি মূলত কোরবানির ঈদগুলো খুবই ব্যস্ততার সাথে যায়। একটু জানতে চাই, মানে ছোটবেলায় যখন আপনার ঈদগুলো কাটতো তখন আসলে বাবাকে কোরবানির ঈদে কিভাবে পেতেন? কোরবানি ঈদে আসলে ঠিক আছে কোয়াইট বিজি থাকে, বাট আমার কখনো মনে হয় নাই যে বাবা টাইম দিত না বা এই না সেই না। লাইক আই ইউজ টু আন্ডারস্ট্যান্ড যে না, বাবা ইজ কোয়াইট বিজি, সো একটু টাইম আর কি পাওয়াই যেত। মানে বাবা যখনই কাজ শেষ করতো সাথে সাথে বাসায় এসে পড়তো। ইটস নট লাইক যে সে আড্ডা দিচ্ছে অ্যান্ড স্টাফ, হ্যাঁ দেয়, নট দ্যাট যে দেয় না, বাট স্টিল লাইক সে তার ইন্টারভিউজ অ্যান্ড স্টাফ শেষ করেই সে আবার বাসায় এসে পড়তো, আমাদের টাইম দিত। মানে ইভেন ইফ ইটস ফর লাইক 30 মিনিটস অর 1 আওয়ার সে আমাদের টাইম দিত, তারপরে সে তার বাকি আর কি জিনিসপত্র করতো। নিশ্চয়ই, কিন্তু আপনাদের ভাই বোনদের বা পরিবারের মানে কোরবানির ঈদের সময়টা কেমন কাটে? কারণ সেই সময় তো একই সাথে ব্যবসায়িক ব্যস্ততাও থাকে। সেই স্মৃতিচারণের কথা একটু শুনতে চাই, বা এখন কোরবানির ঈদগুলো কেমন কাটে, যেহেতু ব্যবসায় আপনিও নিজেও আসতে চাচ্ছেন সেই কথা শুনতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাকে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গীত। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন আঞ্জুমান ট্যানারিজ ও স্কটস ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান শাহিন আহমেদ এবং তার কন্যা তাসফিয়া আঞ্জুম দিয়া। দিয়া, আপনার সাথে কথা হচ্ছিল বিরতিতে যাওয়ার আগে যে মানে আপনাদের ঈদগুলো কেমন কাটতো সেটা একটু জানতে চাই। মানে বাবা তো ব্যস্ত থাকতো নিশ্চয়ই, কিন্তু ছোটবেলায় আপনাদের ঈদ কেমন কাটতো আর এখন বিশেষ করে কোরবানির ঈদ কেমন কাটে? ঈদ নর্মালি ছোটবেলা থেকে ভালোই কাটতো। দাদু বাসা নানু বাসা ঘোরাঘুরি করতাম, সবসময় বাবার কাছে কোরবানি ঈদেও সালামি নিতে যেতাম, কিন্তু পাপা কি করতো আমাদের মানে বলতো যে না তোমরা মাংস নাও অ্যান্ড স্টাফ। সো এরকম দুষ্টামি হতো আর কি। সো এগুলোই আর কি করা হতো, বাবার সাথে ঘুরতে যেতাম, এগুলোই আর কি, মানে ফান টাইম স্পেন্ড করতাম আমরা। এখনো কি সালামি নেয়ার মানে? হ্যাঁ অবভিয়াসলি নিবো তো। এখন সালামি কিসে দেয়? কারণ আপনারা তো দেশের বাইরে থাকেন, টাকায় দেয় নাকি ডলারে দেয়? যখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম তখন আমাকে সালামি দিত না, তখন আমি চেতাম না, বিকজ সে আমার লিভিং এক্সপেন্স সব কিছু সেই দিত। সো তখন আমি মানে ওরকম চেতাম না, বাট স্টিল আম্মু বাবা সবসময় আমার জন্য মানে সেভ করে রাখতো আমার সালামিটা, যেটা আমি মানে এন্ড অফ দ্য ইয়ার দেশে আসলে তখন আম্মু আবার আমাকে দিয়ে দিত। সো এখন তো আমি দেশেই আছি আপাতত, তো এখন এই লাস্ট 1 ইয়ার ধরে সালামি আবার নেওয়া হচ্ছে বাবার থেকে আর কি। শাহিন আহমেদ, আপনার কাছেও একটু আসতে চাই, মানে যেহেতু ঈদের অনুষ্ঠান আমরা একটু জানতে চাই যে আসলে আপনার নিজের ঈদগুলো কেমন কাটতো। আপনার মেয়ে যেমন আপনার কাছে সালামির স্মৃতিচারণ করলো, আপনার স্মৃতি আছে বাবার কাছে, বা বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? বিশেষত বাবাকে আমরা খুব ভয় পেতাম। বাবার থেকে কোনো সময় সরাসরি টাকা আমরা নিতাম না, আম্মার থ্রুতে আমরা টাকা নিতাম। তো সবসময় একটা ডিস্টেন্স থাকতো। পরবর্তীতে বাবার সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক হয়, যে সময় উনি রিটায়ারমেন্টে যায় আর কি ব্যবসার থেকে, তারপরে ওনার সাথে আমার ক্লোজ সম্পর্ক হয়। এবং মাঝে মধ্যে আপনার যে সময় বাংলাদেশের এই মিডিয়া চ্যানেলগুলো আসলো, আমার ফাদার তো পাস্ট হয়ে 1996-এ। সো আপনার ওখানে দেখা গেছে যে আপনার হয়েছে ওই বিফোর দ্যাট আপনার তার সাথে অনেক স্মৃতি আছে। তো ওই সময় আমরা একসাথে বসে আপনার এই ঈদের অনুষ্ঠান দেখতাম টিভিতে, এই যে চ্যানেলগুলো আসছিল বাংলাদেশের প্রথম চ্যানেলগুলো, তারপরে নিউজ দেখতাম। তো আপনার তারপরে দেশ সম্পর্কে রাজনীতি সম্পর্কে আলাপ আলোচনা করতাম। তো সব মিলিয়ে আমাদের ছোট সময় ঈদটাই ছিল সবচেয়ে মধুর, কারণ ছোট সময় আম্মা আমাদেরকে রেডি করে দিত, আমরা খালাদের বাসায় যেতাম, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যেতাম, বিশেষত ওই সালামির জন্য, ঈদ বকশিসের জন্য। তো এটা একটা স্মৃতিমধুর ইয়ে। আর একটা বিশেষত ছিল যে নতুন জামা কোন সময় পরবো, নতুন জামা নিয়ে খুব একটা কিউরিয়াসিটি ছিল। তো ঈদের সকালবেলা কোন সময় মানে ভোরে উঠে আপনার গোসল টোসল করে
পরে আপনার যে নতুন জামা পরার যে সেই উৎসাহ সেটাই ছিল স্পেশাল। নিশ্চয়ই এই একই প্রশ্ন একটু দিয়ে আপনার কাছে আসতে চাই, মানে নতুন জামা নিয়ে এর আগের জেনারেশনের যেমন একটা মানে একটা স্পেশালিটি ছিল যে ঈদের জামাটা ঈদের দিনের আগে কেউ দেখে ফেললে পুরনো হয়ে গেল, আপনাদের সময় আসলে এরকম? হ্যাঁ, আমাদের সময় এখনো এটাই হয় যে কাউকে দেখানো যাবে না, নতুন জিনিস কেন দেখাবো, কেউ যদি আবার দেখে ফেলে এটা তো পুরান হয়ে গেল স্টাফ। সো হ্যাঁ, আমাদের সময়ও এরকমই হয়, আমরা কাউকে দেখাবো না, মানে এক্সাইটমেন্ট আছে এখনো, সবার মধ্যেই আছে এক্সাইটমেন্ট ঈদের ড্রেস এন্ড স্টাফ নিয়ে। জি শাহিন আহমেদ, আপনার কাছে আবার একটু আসতে চাই যে আপনি তো বাবার ব্যবসাটাকে যখন ইনহেরিট করলেন তারপর নিজেও আরো বাড়িয়েছেন, ফুটওয়্যার বিজনেসে গেছেন, সেই গল্পটা শুনবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনি নিজেই বলছিলেন যে আপনার ভাইরাও ছিল, তারা আর কেউ এই ব্যবসায় আসেনি, কিন্তু আপনি এই ব্যবসাটাকে ইনহেরিট করেছেন। তো কোন বিষয়টা আসলে ইন্সপায়ার করলো বাবার ব্যবসাটাকে? বাবা থাকা অবস্থা থেকেই আমি যে চিন্তা করলাম যে ওয়ার্ল্ডের যে লেদার বিজনেস, আমি মনে করি সেটা খুব অ্যারিস্টোক্রেটেড একটা বিজনেস। বিশেষত ইউরোপিয়ান আপনার যারা ব্যবসা করে, ইটালিয়ান বা স্পেনিশ বা জার্মানির, এরা কিন্তু আপনার আপনার 3-4 জেনারেশন ধরে আপনার ব্যবসা করছে, অর্থাৎ আপনার কয়েকশো বছর ধরে যারা এই ব্যবসাটার সাথে জড়িত তারা এই ব্যবসাটা করছে, ইনহেরিটেন্ট। সো আমি ওখান থেকে উৎসাহ বোধ করলাম যে অ্যাকচুয়ালি আমার ফাদারের মানে স্মৃতি ধরে রাখতে হবে, এবং আমি মনে করি যে পোটেনশিয়ালিটি, যে পোটেনশিয়ালিটি আপনার এই লেদার সেক্টরে আছে, আমি মনে করি যে বিকল্প অন্যান্য সেক্টরে নেই, এবং যে ভ্যালু এডিশন আছে ওই সূত্র ধরেই কিন্তু আমি এই ব্যবসায় আপনার আগ্রহ প্রকাশ করে নামলাম। প্রথমত আমি কিন্তু সরাসরি উৎপাদনে যাই, আমার ফাদারের ফ্যাক্টরি ফাদারই পরিচালনা করতেন, আমি বাইং ব্যবসা দিয়ে আমার ব্যবসা যাত্রা শুরু করলাম, এবং আমি যে সময় বায়ার সোর্স করতে থাকলাম, আমি বিভিন্ন দেশের ফেয়ারগুলোতে আপনার অ্যাটেন্ড করেছি, আপনার ইউরোপের বিভিন্ন ফেয়ার এবং হংকং ফেয়ার ওই সময় খুব নাম ছিল, প্যারিস ফেয়ার ছিল, এসব ফেয়ার থেকে আমি বায়ারদের সাথে আমি কথা বলতে বলতে দেখা গেছে যে আমি বিশ্বের বড় বড় বায়ারদের সাথে আমার লিঙ্ক হয়ে গেছে। ওই সময় আমি এই ব্যবসাটা শুরু করলাম, এবং সেটা মোটামুটি আমার ভালো একটা গ্রোথ আমার ব্যবসায় হয়েছে। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আমি উৎপাদনে যাব, আমি আমার ফাদারের যে ফ্যাক্টরি আছে সেগুলো আমি টেক ওভার করে আমি সাভারে আপনার এই শিল্প আমি প্রতিষ্ঠিত করেছি, এবং অনেক ঘাত প্রতিঘাতের ভিতরে কিন্তু আপনার এই মানে ইন্ডাস্ট্রি আমি করেছি। তো আমি মনে করি যে আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু একবারে বিশ্বমানের একটা ইন্ডাস্ট্রি। শুধু আমি এখন যদি কমপ্লায়েন্ট হতে পারি তাহলে আমার ব্যবসার পুরো মোড়টা ঘুরে যাবে। অর্থাৎ এই যে ব্র্যান্ড বায়ারদের কাছে হয়তো বা তার কাছে তথ্য আছে ভালো, এদেরকে মানে আকৃষ্ট করতে পারি, তাহলে আমি টোটালি আমার ব্যবসাটার রেভিনিউ, জি আমার মানে টার্নওভারটা আমার আরো বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে। মানে এখন যে পণ্যটা আসলে দ্বিতীয় বা তৃতীয় পক্ষের হাতে বিক্রি করতে হচ্ছে, তখন সেটা সরাসরি আপনি বিক্রি করতে পারবেন। জি, সরাসরি আমি বিক্রি করতে পারবো, এবং ব্র্যান্ড বায়াররা যে প্রাইস দিবে সেই প্রাইস কিন্তু আপনার যে মিডলম্যান, এই মিডলম্যান বা মধ্যস্বত্ব যে একটা আছে, তারা কিন্তু প্রফিটটা নিয়ে যায়, কিন্তু সেই প্রফিটটা আমরা নিতে পারি না। তখন নিশ্চয়ই আসলে আপনার দর কষাকষির অবস্থা হতো। জি অবশ্যই অবশ্যই নিশ্চয়ই। ঠিক এই জায়গায় একটু দিয়ে আপনার কাছে জানতে চাই, মানে আপনার বাবা যেমনটা বললেন যে উনি ওনার বাবার ব্যবসায় সরাসরি গিয়ে পরিচালক বা ডিরেক্টর, সিইও এরকম কোনো পদে তো গিয়ে শুরু করেননি, উনি ওনার মতো করে শুরু করেছেন, উনি ট্রেডিং করেছেন। আপনার পরিকল্পনা কি? আপনি আপনার বাবার ব্যবসায় কোন পজিশনে শুরু করতে চান? আমার ইচ্ছা আছে যে লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজের ফ্যাক্টরি দেওয়ার। সো আমি বিভিন্ন ফেয়ার্স অ্যান্ড স্টাফে যে আর কি আমি দেখবো কাস্টমার কিভাবে আনতে হয়, আমি কিভাবে ওই জিনিসটা এক্সপ্যান্ড করতে পারি, সো দ্যাট মানে আমি ওটার পাশাপাশি ট্যানারির পাশাপাশি আমি আমার নিজের একটা কিছু করতে পারলাম আর কি, বাবার মতে, বাবা যেরকম করেছে ফুটওয়্যার। পড়ালেখাও তো আসলে ইন্টারন্যাশনাল বিজনেস, নিশ্চয়ই আপনাকে আরো সহযোগিতা করবে। জি এক্স্যাক্টলি, ওগুলো আমাকে আরো হেল্প করবে যে বুঝার জন্য কিভাবে কি করতে হবে, বায়ার্সদের সাথে কিভাবে কি নিয়ে কথা বলতে হবে, সবকিছু নিয়ে ওগুলো বুঝার আমার হেল্প করবে আর কি। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে শুনতে চাইবো আসলে
আপনি ট্যানারি থেকে ফুটওয়্যারে কেন গেলেন এবং সেই জার্নিটা কি সেটা একটু শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আজ আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন আঞ্জুমান ট্যানারিজ ও স্কটস ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান শাহিন আহমেদ এবং তার কন্যা তাসফিয়া আঞ্জুম দিয়া। শাহিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি ট্যানারি দিয়ে শুরু করলেন, এরপরে আপনি তো থেমে থাকেননি, আপনি ফুটওয়্যারে গেলেন, সেটি কেন গেলেন বা সেই গল্পটি একটু জানতে চাই, বা সেখানে আপনার অভিজ্ঞতা কি? দেখুন, আসলে আমি যে সময় দেখলাম যে লেদার আমরা যে সেল করছি, প্রায় 80% লেদার কিন্তু আমরা এক্সপোর্ট করে দিচ্ছি। সেইখানে কিন্তু ভ্যালু এডিশন আপনার মোর দেন 85%। সেইখানে কিন্তু আপনার যদি আমি প্রোডাক্ট তৈরি করি, অর্থাৎ ফুটওয়্যার তৈরি করি, তাহলে সেখানে কিন্তু আমার ভ্যালু এডিশন 200 থেকে 300% পর্যন্ত হতে পারে। আর বেসিক্যালি স্বাধীনতার পরবর্তী সময় আমার ফাদারের একটা ব্র্যান্ড ছিল কোহিনুর শুজ। সেইখানে কিন্তু আপনার নিউ মার্কেটে আমাদের শোরুমটা ছিল। তো সেইখানে আমরা মাঝে মধ্যে গিয়ে বসতাম। তো সেইখান থেকে আমার উৎসাহটা আমার জাগে, এবং পাশাপাশি যে ভ্যালু এডিশনের কথা চিন্তা করে এবং এমপ্লয়মেন্ট, যে কর্মসংস্থান আপনার সৃষ্টি করার একটা মানে কিন্তু এখানে একটা বড় জায়গা আছে। তো ওই ক্ষেত্রেই আমি আসলে চেষ্টা করেছি যে কিভাবে আপনার ভ্যালু এডিশন বৃদ্ধি করা যায়। এবং পাশাপাশি বাই দিস টাইম আমি যে সময় লেদারের ব্যবসা শুরু করি, ওই সময় আমি জাপানিজ আমি 2টি কাস্টমার পেয়েছিলাম। তারা কিনা আপনার আমার থেকে জুতো চেয়েছে। তো আমি সেটাকে, আমারও সময় শু ফ্যাক্টরি ছিল না, আমি সেই সময় আপনার অন্যান্য ফ্যাক্টরি থেকে আমি এই জুতোগুলো তাদেরকে নিয়ে দিতাম। পরবর্তীতে আমি এই এই জুতোর ফ্যাক্টরির জন্য আমি উৎসাহ বোধ করি এবং আমি প্রতিষ্ঠিত করি। তো একটু জানতে চাই যে আসলে আপনার ট্যানারি জুতা ফ্যাক্টরি মিলিয়ে এখন কি পরিমাণ কর্মসংস্থান আপনি তৈরি করতে পেরেছেন? দেখুন, এইখানে আমার জুতোর ফ্যাক্টরিতে প্রায় 1200 ওয়ার্কার কাজ করছে, এবং আমার ট্যানারি ইন্ডাস্ট্রিতে প্রায় 300-র উপরে আপনার শ্রমিক কাজ করছে। এখানে আমি মনে করি যে আপনার যে আমার ইন্ডাস্ট্রি সাইজ, এখানে কিন্তু আমি উৎপাদন যে ট্যানারি ইন্ডাস্ট্রিতে মাত্র 1/3 উৎপাদন করতে পারছি। আমি কিন্তু এখানে এক্সপানশনের অনেক সুযোগ আছে। এখানে আমি আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। পাশাপাশি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, এইখানে আমি আমরা যদি আপনার ফরেন বায়ার যদি এখানে আকৃষ্ট করতে পারি, অর্থাৎ আপনার আরও বায়ার, যেমন চায়না থেকে অনেক বায়ার কিন্তু আপনার মুভ করছে। তো এইখানে আপনার যেখানে ভিয়েতনাম এবং চায়নার যে লিভিং কস্ট, এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আমাদের দেশে কিন্তু সেই সস্তা শ্রমিক এখন পর্যন্ত আছে। সুতরাং এই চান্সটা যে পর্যন্ত থাকবে, এই পর্যন্ত কিন্তু আপনার সুযোগ আছে আপনার এইটাকে এক্সপানশন করা এবং শ্রমিকের। আপনার কথা থেকে যেটি বুঝতে পারছি যে প্রায় 1500 প্লাস কর্মসংস্থান আপনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনার বাবার কতজন কর্মচারী ছিলেন? হ্যাঁ, এটা আমার বাবার আসলে কর্মচারী ওই সময় ছিলেন হয়তো বা 50-60 জন কর্মচারী ছিলেন ওই সময়। আপনার ট্যানারির সাইজও ছোট ছিল আপনার, সেই ক্ষেত্রে ওইটা দিয়ে হতো, এবং সে সময় আপনার মডার্নাইজ ফ্যাক্টরিও ছিল না। নিশ্চয়ই এই সূত্র ধরেই একটু দিয়া আপনার কাছে আসতে চাই। আপনার দাদার যে ব্যবসা ছিল, সেখানে যদি ধরি 50 বা 60 জন কর্মচারী, আপনার বাবা সেটিকে 1500 প্লাসে নিয়ে গেছে। আপনার পরিকল্পনা, আপনার ড্রিম কি? আমার ড্রিম হচ্ছে যে বাবার বিজনেসটা তো এক্সপ্যান্ড করা, তো ড্রিম অবভিয়াসলি আছে, because it's like his legacy we are getting, so it's our responsibility to make that business more bigger, you know, more successful. So ওইটা তো করার ইচ্ছা আছে। পাশাপাশি আমি চাই আমি নিজেও একটা কিছু করি যেটাতে আমার বাবাও প্রাউড হয়ে বলতে পারবে, যেমন এখন আমরা প্রাউড হয়ে বলতে পারি, তখন যেন আমার বাবাও প্রাউড হয়ে বলতে পারে যে না, এটা আমার মেয়ে করেছে এন্ড স্টাফ। তো এইটাই। তো সেই জায়গায় একটু জানতে চাই যে একটা চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে, যে যে সময়টাতে আসলে আপনার দাদা বা আপনার বাবারা ব্যবসা করেছে, সেই সময় লেদার সেক্টরের বা লেদারের একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল, বা একচেটিয়া লেদার ছিল, মানে প্রোডাক্ট
বিশ্বব্যাপী তার একটা ডিমান্ড ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে লেদারের বিকল্প চলে এসেছে। এখন আর্টিফিশিয়াল লেদার থেকে শুরু করে এখন কাপড়ের জুতো হয়, নানান মানে বিকল্প চলে এসেছে। সেই জায়গাটাতে আসলে আপনার মানে ওখানে আপনার পরিকল্পনা একটু জানতে চাই। আমার মনে হয় সময়ের সাথে সব চেঞ্জ হবে, শিওর। যেরকম এখন লেদারের ওরকম মানে ডিমান্ড তো আছেই, অবভিয়াসলি ব্র্যান্ডসদের মধ্যে লেদারের অনেক ডিমান্ডস আছে, যেমন 20% লেদার ওরা মানে ওদের ডিমান্ড আছে। সো ওইরকম আমার মনে হয় যে চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। আর হচ্ছে যে আমরাও ট্রাই মানে ট্রেন্ডের সাথে তো যেতে হবে। সো ওই হিসেবে আমাদের এখানেও দেখা যাবে যে সিনথেটিক যে লেদারটা ওইটা দেখা গেল আমরাও এখানে মানে ওইটাও ইউজ করছি। সো ওইভাবে আর কি মিলে ঝুলে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে খেয়ে ব্যবসাকে এগিয়ে নেওয়া। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ শাহিন আহমেদ। আপনার কাছেই আবার একটু আসতে চাই, মানে ওই বিষয়টাই একটু আপনার কাছে জানতে চাই। আপনি যেহেতু ব্যবসার মধ্যে এখন আছেন, এটা কি খুব চ্যালেঞ্জ মনে করেন কিনা? কারণ লেদারের চেয়ে আসলে বিকল্প পণ্য যেগুলো সেগুলো বাজার তো বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে লেদারের বাজার হারিয়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা? অবভিয়াসলি নট। আপনার লেদারের সাবস্টিটিউট নেই। যতই সিনথেটিকের আপনার প্রভাব থাকুক বা আর্টিফিশিয়াল লেদারের প্রভাব থাকুক, সেটা সাময়িক। আপনার দেখুন, এখানে আপনি যদি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যে বাংলাদেশে কিন্তু এখন অনেক মানুষ লেদার গুডসের ছোট ছোট ফ্যাক্টরি করছে এবং লেদার গুডস প্রোডাক্টটা আপনার কিনছে, কারণ সেটা ডিউরেবিলিটি আপনার অনেক বেশি দিন। আপনার এইখানে সিনথেটিকের একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, দেখা যায় যে এটা 6 মাস 1 বছর বেশি আপনি ব্যবহার করতে পারছেন না। সুতরাং মানুষ একটা সাস্টেনেবল একটা প্রোডাক্ট চায়, সেই প্রোডাক্টটা হলো কি লেদার। এটা সাবস্টিটিউট এখন পর্যন্ত আপনার আমার মনে হয় যে বিশ্বে কোথাও নেই। আপনি যদি একটা জুতো আর্টিফিশিয়াল একটা শু আপনি পরেন, আপনি দেখবেন যে কিছুক্ষণ পরে কিন্তু আপনার পা ঘেমে গেছে, আপনার গরম লাগছে বা লাগছে, কিন্তু লেদার ইজ এ ন্যাচারাল কমিডিটি। সো এইখানে কিন্তু আপনার মানে আপনার এই প্রবলেমগুলো আপনার দেখা দেবে না। সুতরাং আমি মনে করি যে লেদারকে মানে মানে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না। হয়তো বা সাময়িক আপনার নিতে পারবে, কিন্তু যেমন মানে আমরা যেমনটা দেখলাম যে গেল 10-15 বছরে যেমন ফ্যাশনের কাছে লেদার কিছুটা পিছিয়ে যাচ্ছিল, এখন আবার কি তার ব্যবহারের উপযোগিতার কাছে আবার সে নতুন করে জায়গা করে নিচ্ছে? সেটা আসলে ওয়ার্ল্ড ইকোনমির উপরে ডিপেন্ড করবে। আপনার যে এইখানে মানুষ যে পাশ্চাত্য বিষয়ে মানুষ কিন্তু আসলে ওই দেখা যায় যে তাদের ইনকাম সোর্স কিন্তু মানে সংকুচিত হয়ে আসছে। কারণ হলো যে আপনার ইউক্রেন রাশিয়া ওয়ার, আপনার মিডল ইস্ট ওয়ার, আপনার যেখানে আপনার ইন্টারেস্টের পার্সেন্টেজ বেড়ে গেছে বহির্বিশ্বে, সেখানে আপনার ফুয়েলের প্রাইস আপনার বৃদ্ধি পেয়েছে, ফুড কমোডিটির প্রাইস বৃদ্ধি পেয়েছে। সেইখানে কিন্তু মানুষ কিন্তু ওই এক্সট্রা যদি আপনার টাকাটা থাকে, ওই সময় কিন্তু একটা ফ্যাশনের দিকে আপনার চোখ যায়, অর্থাৎ আপনার ওই লেদার প্রোডাক্টের উপরে আপনার তাদের আকৃষ্ট হয়। কিন্তু যে সময় দেখা যায় যে পকেটে যদি আপনার পয়সা না থাকে, তাহলে কিন্তু তারা সেই ইকোনমিক্যাল প্রোডাক্টটাই, অর্থাৎ ওই আর্টিফিশিয়াল সার্ভাইভটা করা, এটাই বড় বিষয়। সেই মানে ইকোনমিক্যাল প্রোডাক্টে আপনার তারা চয়েস করে। মানে তাহলে বিশ্বব্যাপী যে আসলে অর্থনৈতিক মন্দা, এইটা থেকে বেরিয়ে আসলে আসলে লেদারের প্রতি আবারও মানুষের জি, আমরা মনে করি সেটাই। কারণ আপনার এইখানে কিন্তু ফ্যাশন ডিজাইনাররা, বিশেষত প্যারিসে বলেন বা মিলান বলেন বা নিউ ইয়র্ক বলেন, সেই ফ্যাশন ডিজাইনাররা কিন্তু ফ্যাশনটা তৈরি করেই বিশ্বের অর্থনীতির সাথে মিল রেখে। অর্থাৎ আপনার কনজিউমাররা কিভাবে আপনার এটা কনজিউম করবে, তাদের অ্যাবিলিটি আছে কি না, আপনার সেটার উপরে ডিপেন্ড করে আপনার তার প্রোডাক্টটা দেখা যায় যে কিছু আর্টিফিশিয়াল লেদার, কিছু অরিজিনাল লেদার মিলিয়ে মিক্স করে আপনার একটা ব্যাগ তৈরি করলো, একটা জুতো তৈরি করলো। এভাবে এই ফ্যাশনটা এইভাবে আসে। সো আমি মনে করি যে দীর্ঘদিন এই সমস্যার আপনার থাকবে না। বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন, আপনি যদি দেখেন যে বাটা বা অ্যাপেক্স, তাদের প্রফিট মার্জিন কিন্তু অনেক কমে এসেছে।
অনেক কমে এসেছে, কারণ তাদের সেই প্রোডাক্টগুলো কিন্তু, সেই হাই এন্ড প্রোডাক্টগুলো কিন্তু সেল করতে পারছে না, কারণ মানুষের পকেটের সেই সক্ষমতা নেই। নিশ্চয়ই আমরা এই আলোচনা শেষ করব আপনার কাছেই যেটি জানতে চাই, যে আপনি নিজেই বলছিলেন যে আপনি আজকে যে অবস্থায় আছেন, শাহিন আহমেদ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং লেদার সেক্টর, ফুটওয়্যার সেক্টরের একজন সফল ব্যবসায়ী, সেটি একটা উত্তরাধিকারের মধ্য দিয়ে আসলে এসেছেন, এবং আপনি নিজেই বলছিলেন যে আপনি একটা সময় ফিল করেছেন যে এটিকে এগিয়ে নিতে হবে। এই যে আপনার ব্যবসা, যেটা আপনি আপনার বাবার কাছ থেকে পেয়ে অনেক দূর এগিয়ে নিয়েছেন, সেটি আসলে আপনার যে উত্তরাধিকার আছে তার হাতে দিয়ে যাওয়াটা, বা তারা কতটুকু এগিয়ে নিতে পারবে বলে আপনি মনে করেন, সেই বিষয়টি শুনতে চাই, এবং তার কাছেও নিশ্চয়ই একেবারে ছোট্ট করে শুনবো যে তিনি সেটি কতটুকু নিতে পারবেন। আগে আপনার কাছে জানতে চাই। আমি মনে করি যে যে বাংলাদেশে মানে রিসেন্ট পার্সপেক্টিভে আপনার যে এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আপনার জেন্ডার ইকুয়ালিটির কথা বলি আমরা, সেইখানে কিন্তু আপনার আসলে আমি মনে করি যে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে আপনার, এবং আপনি বিশেষত সরকারগুলো আপনার কিন্তু ওমেন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সহযোগিতা করছে আপনার। সো আমি মনে করি যে তারা যদি আপনার এটাকে এই ব্যবসাতে আপনার মনোনিবেশ করে, তাহলে আমি মনে করি অনেক দূর এগুবে, কারণ তারা আন্তর্জাতিক ভাবে তারা লেখাপড়া করেছে এবং তারা সেই টেস্টটা বুঝবে, এবং আমার যে আরও অন্য সন্তানরা আছে তারা সেই ব্যবসা আসবে। তবে আমি মনে করি যে এই ব্যবসাটা প্রসার লাভ করতে পারে নেক্সট জেনারেশন হাত ধরে। তবে সবচেয়ে যেটা আমার কাছে একটা বিষয়, যেটা নিউ জেনারেশন কিন্তু ইন্টারেস্ট ফিল করছে না, কারণ সেখানে কমপ্লায়েন্স একটা ইস্যু। সো ও আমাকে মাঝে মধ্যে বলে, বাবা কমপ্লায়েন্স কেন করছো না, বা কি সমস্যা, বিশেষত ট্যানার ইন্ডাস্ট্রিতে। সো আমি মনে করি যে কমপ্লায়েন্সটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং নিউ জেনারেশন যদি দেখে যে সে সুন্দর একটা কর্ম পরিবেশ পেয়েছে, তাহলে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে এই সেক্টরে আসার। তো আমি মনে করি যে এইটার আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু নই, আমার যারা কলিগ আছেন বা ট্যানারির অন্যান্য ওনাররা আছেন, তারাও সেই কর্ম পরিবেশটা তৈরি করবেন, যেভাবে হোক আপনার ব্যাংকের সফট লোনের মাধ্যমে হোক বা অন্যান্য ফাইন্যান্সের মাধ্যমে হোক, যাতে আমরা ট্যানারিগুলো কমপ্লায়েন্স করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেখানে আপনার বসাতে পারি, এবং তারা যাতে এই ব্যবসার হালটা ধরতে পারে, উত্তরাধিকার ধরে রাখতে পারে। দিয়া, আপনাকে দিয়ে শেষ করব। এই যে স্বপ্নের কথা আপনার বাবা বললেন, এবং একই সাথে অনেক শঙ্কার কথাও বললেন, আপনার কাছে কি মনে হয় এই এত শঙ্কা পেরিয়ে সাফল্য অর্জন করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। যেমন বাবা বললো মাত্রই কমপ্লায়েন্সের কথা, ওইটা আসলে ওই কমপ্লায়েন্সটার কারণেই আমরা আমরা ইন্টারন্যাশনাল বায়ার্স হারাচ্ছি, যে কারণে আমাদের মানে যদি আমরা ইন্টারন্যাশনাল বায়ার্স পেতাম, তাহলে আমরা হয়তো 3 to 4% অ্যাটলিস্ট প্রফিট করতে পারতাম আরও বেশি, রাইট? সো ওই হিসাবে মানে আমি চাই যে আর কি এটা নিয়েও একটু হেল্প করতে বাবাকে, যে কমপ্লায়েন্সটা নিয়ে আর কি যাতে ওইটা করা হয়, বিকজ ওইটা হলে প্রফিট আরও বেশি হবে, আমাদের ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করবে, যেটা এখন আর কি অনেক বেশি দরকার। সো হ্যাঁ, মানে আমরাও প্রত্যাশা করি আপনাদের হাত ধরে আপনাদের পূর্ব প্রজন্ম যে ব্যবসা শুরু করেছিল সেটি এগিয়ে যাবে, আপনাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাণিজ্যের উত্তরাধিকার অনুষ্ঠান থেকে ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।